আচ্ছা, শুরুতে পরিচয় করিয়ে দিই। আজকে পদাতিক আমাদের যে চ্যানেলটি, এই চ্যানেলের সাথে কথা বলতে এসছেন আমাদের চট্টগ্রামের আ ডাক্তার আরিফ বাচ্চু। তাকে পদাতিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে একদিকে মানবিক করিডোর এবং একদিকে হচ্ছে আমাদের যে বন্দর লিবারেল কন্টেইনার টার্মিনালটা হচ্ছে দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দেয়ার কথা চলছে। আমাদের মূল প্রসঙ্গটা হচ্ছে আ অস্থায়ী যে গভর্নমেন্ট ডক্টর ইউনূস সরকারের, সে গভর্নমেন্ট আসলে কোনো এখতিয়ার আছে কি? মানে মানবিক করিডোর বলেন বা বন্দর বিদেশীদের দেয়া বলেন, অ্যা এটা আপনি ক্লিয়ার করুন। ধন্যবাদ। আসলে পদাত্রিক এই চ্যানেলটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধানত এবং যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই সরকার বা এই আ আমাদের যে ইন্টারিম সরকার আছেন, আ এই সরকার পক্ষে আসলে কি করণীয়, কি করণীয় না সেটা তো আসলে ১ম থেকে নির্ধারণ করা আছে। প্রথমত উনারা নির্বাচন সংক্রান্ত ও যে বিষয়গুলো আছে সেগুলোর সংস্কার করা। অল্প সময়ের মধ্যে আসলে এর চেয়ে বেশি সংস্কার করা আসলে খুব কঠিন। সবাইকে মতৈক্যের মধ্যে নিয়ে এসে অন্যান্য সংস্কারগুলো করা আসলে সম্ভব নয়। তো নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোতে আসলে আ সংস্কার করা সম্ভব। তো সরকার এই বিষয়গুলা করা উচিত। এরপর করা উচিত হলো অ এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জুলাই আন্দোলনে যাদেরকে আ যারা মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে আ যেই আ আ বিচার, তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার। এই বিচার প্রক্রিয়াটাকে শুরু করা কিংবা বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা। এই আ এই বিষয়গুলো তাদের কাজ। তৃতীয় যে কাজটা ওনাদের জরুরি সেটা হচ্ছে আ একটা নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেয়া। কারণ রোডম্যাপ না দেওয়াতে এটা মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। মানুষের মধ্যে একটা জটিলতার সৃষ্টি হচ্ছে যে, না নির্বাচন ছাড়াই কি রয়ে যাবে কিনা? নির্বাচন ছাড়া কেউ আবার বলছে যে, না এই মুহূর্তে দরকার ইউনূস সরকার বা ৫ বছরের জন্য দরকার ইউনূস সরকার। এই বিষয়গুলো একটা কনফিউশন। কারণ উনাদের তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের আইডিয়াটা তো সেটা না। উনারা তো সেইজন্য অ নিজেরাই বলেন যে, না আমরা জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেব। আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেবে। আমাদের কাজ ৩ টা। সেটা হচ্ছে একটা আ আ বিচার করা যারা হত্যা হয়েছে তাদের অ্যা ও যারা হত্যা করেছে এবং ফ্যাসিস্টে যারা সহযোগী ছিল বা ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা এবং আ নির্বাচন বিষয়ের সংস্কার সহ আরো কিছু সংস্কারের উদ্যোগ উনারা নিতে চাইছেন এবং সেই অনুযায়ী করছেন। তো সেটার অংশ হিসেবে হয়তো উনারা আ এই যে এখন সাইফ পাওয়ারটেক যেই বেসরকারি একটা প্রতিষ্ঠান আছে বন্দর, আ এই মিমোরিং টার্মিনাল তারা এই চালাচ্ছে এখন বা অপারেশন ম্যানেজমেন্টে তারা আছে। তো ওই আ মানে বিশেষ করে তারা যে কাজটা করে সেটা হচ্ছে কন্টেইনার হ্যান্ডলিংটা করে। তো কন্টেইনার হ্যান্ডলিংটা আসলে আ সে বাইরের একটা প্রতিষ্ঠান হিসেবে বা একটা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সে এতদিন করে যাচ্ছে। এবং আপাত দৃষ্টিতে আসলে সে খুব একটা যে ব্যর্থ তাও আমরা আসলে বলতে পারতেছি না। কারণ আমরা দেখলাম যে এই বন্দরের সক্ষমতা হচ্ছে ১০ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করা। তো সেক্ষেত্রে তারা ১২ লাখ, ১৩ লাখ, ১৪ লাখ পর্যন্ত করতেছে, হ্যান্ডলিং করতেছে বৎসরে। তো এটা তো আসলে তাকে আমরা বলতে পারি না যে সে আসলে ব্যর্থ বা সে পারতেছে না এটাও বলা যায়। সে বাংলাদেশের একটা কোম্পানি। এখন সে ফ্যাসিস্টের আমলে ছিল, ফ্যাসিস্টের সহযোগী ছিল সেটার চাইতেও বড় বিষয় হচ্ছে সে তো এই বন্দরটা ঠিকভাবে চালাচ্ছে। রাইট। তারপরেও আ আমরা এটা বলতে চাই না আ যে এই মুহূর্তেই আ এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া উচিত। এইগুলো একটা স্পর্শকাতর বিষয় এবং তাকে আমি আমি এটাও বলব না যে সাইড পাওয়ারটা 100% শুদ্ধ। আমি এটাও বলব না যে সে একেবারে খুব ভালোভাবেই এর চেয়ে ভালোভাবে আর আ আ চালানো যাবে না বন্দরটা, তাও না। কিন্তু এটাও সত্য যে এই ইন্টারিম সরকার এই মুহূর্তে আ আ বন্দর নিয়ে আ এ ধরনের আ আ মানে আরেকটা কোম্পানিকে দিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমাদের মধ্যে একটা সন্দেহের উদ্বেগ করতেছে এই কারণে যে এটা এমন একটা কোম্পানিকে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড, যেটা আসলে মূলত দুবাই ভিত্তিক কোম্পানি হলেও এটার আসলে মূল অরিজিন বা ইয়েগুলো হচ্ছে আমেরিকানরা। সো এটার সাথে আমরা সম্পর্ক খুঁজে পাচ্ছি যে মানবিক করিডোর এর নাম করে যে রাখাইন করিডোর দেয়া, হ্যাঁ? বা আরাকান আর্মিদেরকে
মানবিক সহায়তা দেওয়া, বা এখন এটাকে আরাকান আর্মি না বলে এটাকে বলা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে সহায়তা দেওয়া। তো রোহিঙ্গারা তো আমাদের দেশে আসতেছে। আমাদের দেশে ১২-১৪ লাখ এখন রোহিঙ্গা আছে। তো তাদেরকে মানবিক সহায়তা, তারা তো এখানে আসলে এখানে মানবিক সহায়তা দেওয়া যায়। তাদেরকে ওখানে গিয়ে মানবিক সহায়তা দেওয়ার চিন্তা-ভাবনা করতে গেলে তো তারা আর শরণার্থী না। ওখানে গিয়ে আমি যখন মানবিক সহায়তা দিতে চাইবো, তখন কি আমরা আরাকান আর্মিকে বাদ দিয়ে দিতে পারবো? আরাকান আর্মি তো ওখানে এখন আ ওই জায়গাটা দখলে আছে। বার্মিজ আর্মি কিংবা মায়ানমার আর্মি তো ও আ আ তাদেরকে আ আ তাদের উপর, তাদের ওখান থেকে যে খাওয়া-দাওয়া দেওয়া, তাদের আ যে যে যোগাযোগ ব্যবস্থা, এগুলো ওখানে বিচ্ছিন্ন আছে। তো এখন আরাকান আর্মিকে দুর্বল করার জন্য তারা ওইভাবে বিচ্ছিন্ন করছে। এবং আরাকান আর্মি একটা বিচ্ছিন্নতাবাদী আ আ আ সশস্ত্র ও ও গ্রুপ বলে মনে করা হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে এই করিডোরটা দেব, তাহলে আমাদের এখান থেকে যে সহযোগিতাটা যাবে, এই সহযোগিতাটা তো আসলে আ আ মানে ওখানকার রোহিঙ্গাদের কাছে যাওয়ার আগে চলে যাবে আরাকান আর্মির কাছে। তাহলে আরাকান আর্মি যখন এটা হৃষ্টপুষ্ট হোক, এই তখন কি মিয়ানমার আর্মি কিংবা বার্মিজ আর্মি কি চুপ করে বসে থাকবে? না ও আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে হলো, আমরা যদি দেখি যে এই, এই পার্সপেক্টিভ এ আমরা যখনই এই করিডোরটা দেব, তখন কিন্তু ওখানে আ এই আ আ বার্মিজ আর্মি কিংবা ওখানে এখন এই আরাকানের মধ্যে কিন্তু চাইনিজ একটা পাথওয়ে আছে। এখন ওখানে ভারতও ওখানে ইনভেস্ট করে ওখানে একটা আ পথ তৈরি করতেছে তার সেভেন সিস্টার্স যাওয়ার জন্য। তো এরা তো তখন বার্মিজ আর্মি কিংবা বার্মিজ আর্মির মাধ্যমে বাংলাদেশের এই করিডোরে আবার একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করে ফেলতে পারে। তো এই যে একটা মানে চিন্তাভাবনা দিয়ে যে করিডোরটা দেয়া, এটার মধ্যে আ এ এবং আবার এদিকে আমাদের যে বন্দর আছে, বন্দরটাকে আ আমেরিকান একটা আ আ বিদেশি শক্তিকে দেয়া। আবার এদিকে সেটাও আমরা শুনলাম যে আ ইয়ের ইয়েতে আ ইয়ে থেকে কাতারের একটা আ কোম্পানিকে বাংলাদেশের চট্টগ্রামের সিপিজেড এ অস্ত্রের অস্ত্র তৈরির কারখানা বা অস্ত্রের পার্টস তৈরির কারখানা করার জন্য অনুমোদন দিচ্ছে সরকার। তো এগুলোও আসলে আ ও মানে সবকিছু যদি আমরা একটা জিরাতে যাই, এর মধ্যে আমরা দেখলাম যে য আ আ কক্সবাজারে আমেরিকান আর্মি এসে ওখানে নাকি আ আমাদেরকে ট্রেনিং ট্রেনিং দিচ্ছে। ফায়ার সার্ভিস ট্রেনিং কিংবা অগ্নি নিরাপত্তা ট্রেনিং দিচ্ছে। তো অগ্নি নিরাপত্তা ট্রেনিং এর জন্য আমেরিকান আর্মি আসতে হবে কেন? এটা অবাক একটা ব্যাপার। বা ওরা ওখানে কক্সবাজারেই বা কেন এই ট্রেনিং দিতে হচ্ছে? এটা ঢাকা নাই? বা এই ট্রেনিং দেওয়ার কি আর কোন জায়গা নাই? তো ওখানেই নিয়ে যেতে হচ্ছে। ওখানে কক্সবাজারে তারা ট্রেনিং দিচ্ছে। তো অর্থাৎ আমরা মনে হচ্ছে কেন জানি সবকিছু মিলায়া গিয়া আমেরিকান আর্মিকে বাংলাদেশের একটা আ আ একটা স্থায়ী ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমেরিকান আ আর্মি বা ট্রুপস এর মাধ্যমে এখানে আরাকানের সাথে একটা আরাকান আর্মিকে দিয়ে কিছু একটা, আরাকান আর্মি মানে হচ্ছে রাখাইনদের একটা সশস্ত্র গ্রুপ বলে আমরা মনে করি। তাদেরকে দিয়ে একটা আ ওখানে একটা শক্তি সঞ্চয় করে ওখানে একটা আ আ আ মানে যুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট হয়ে যেতে পারে এবং সেটার পার্ট হয়ে যাবে তখন বাংলাদেশ। বাংলাদেশের এই অঞ্চলটা চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলটা একটা পার্ট হয়ে যেতে পারে এবং আমরা এও শুনতেছি যে আমেরিকার অনেক আগে থেকে এরকম প্ল্যান ছিল যে এই উপমহাদেশকে কন্ট্রোল করার জন্য এই অঞ্চলটাকে তারা প্রবেশ, এবং এটাকে মনে হচ্ছে একটা বিশাল একটা ভূ-রাজনৈতিক একটা আ চক্রান্ত এবং এই ভূ-রাজনৈতিক এই চক্রান্তের মধ্যে বাংলাদেশ পড়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে বাংলাদেশ আল্টিমেটলি গিয়ে এইটা একটা সময় গিয়ে হয়তো ও একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং যে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, হ্যাঁ? বাংলাদেশের এই সবকিছুর উপর একটা আঘাত আসতে পারে এ সন্দেহ কিন্তু আমাদের আছে। তো এইগুলো খুব সহজ বিষয় না। আমরা 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 বলব যে আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে না এইসব বিষয়গুলো নিয়ে আরো, আরো গভীরভাবে আ আ মানে আ আ ইয়ের স্টাডি না করে আরো গভীরভাবে এগুলার সম্ভাব্যতা এবং উন্নয়ন সম্ভাব্যতা এবং এটার ফলাফল কি হতে পারে, ভবিষ্যৎ কি হতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম কি বলতে পারে বা আমাদের বা রাষ্ট্রীয় আ নিরাপত্তার প্রশ্নে কি হতে পারে, এগুলো সব চিন্তাভাবনা করে করিডোরের ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে, তারপর বন্দরের ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে, এই অস্ত্র কারখানা তৈরির ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে। এগুলা এমনিতে হঠাৎ করে এসে সিদ্ধান্ত দিয়ে এগুলো বিদেশীদের হাতে দিয়ে দেওয়াটা আমাদের জন্য রিস্কি হবে। আর আমাদের তো বন্দর তো একটাই।
মূলত একটা এখন বাংলা আছে, এ আছে, কয়েকটা টার্মিনাল আছে। তো এগুলোকে নিয়ে আমরা তো অপশন নাই আমাদের হাতে। যে একটা জিনিস দেখেন, অনেকে বলতেছে যে আ বিভিন্ন দেশে বিভিন্ন দেশে এমনকি আ যারা আ কমিউনিস্ট কান্ট্রি যেমন ভিয়েতনাম, তারপর হচ্ছে কিউবা এরকম দেশগুলোতেও আ অনেক বন্দরই আছে যেগুলো বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে যে আ মা অ এরকম অনেকগুলো আমাদের এই দেশের এই টার্মিনাল, নিউমরি টার্মিনালের সমমানের আরো কিছু টার্মিনাল বিভিন্ন আশেপাশে বিভিন্ন দেশে আছে। যেই টার্মিনালগুলো আমাদের এই টার্মিনালের চাইতে অনেক বেশি সক্ষম এবং অনেক বেশি উন্নত। তো আমাদের সেটাকে উন্নত করা কিংবা এটাকে আরো অ্যাডভান্স করার মতো ব্যবস্থাপনা এখানে দিতে পারলে আরো উন্নত হবে কিংবা ভালো হবে। প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা আসলে বলতে চাই একটা বিষয়। সেটা হচ্ছে যে আ ২০২২ সালের দিকে যুক্তরাষ্ট্রের কিন্তু ৩৬০ টা অনেকটা ৩৬০ প্লাস বন্দর আছে। প্লাস টার্মিনাল। বন্দর অথবা টার্মিনাল এরকম মিলায় সব মিলায় প্রায় ৩৬০ টার মতো তাদের আ আ পোর্ট আছে। তার মধ্যে এরকম কিছু পোর্ট বা টার্মিনাল আছে যেগুলো একদম অনুন্নত। যেগুলো অত বেশি উন্নত নয়। কিন্তু ওই পোর্টগুলোকেও ওরা কোনো বিদেশীকে আ আ পরিচালনা করার জন্য দিচ্ছে না। ওদের লসে ২০২২ সালের ল আ পোর্ট অফ লস এঞ্জেলস এই লস এঞ্জেলস পোর্টটা ছিল হচ্ছে চায়নার একটা কোম্পানি কসকো। কসকো একটা কোম্পানির পরিচালনাধীন ছিল। এই লস এঞ্জেলসের এই পোর্টটা। এই পোর্টে যখন এই কসকো কোম্পানি যখন চাইনিজের এই কোম্পানিটা যখন এআই দিয়ে তার অটোমেশন এর এ অ কাজ শুরু করল, তখন কিন্তু যুক্তরাষ্ট্র বলল যে, "না, আমাদের ভূ-রাজনৈতিক উদ্বেগ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে" তারা বাধ্য করল কসকো কোম্পানিকে তার শেয়ারটা ছেড়ে দেওয়ার জন্য এবং বিক্রি করে দেওয়ার জন্য। তাহলে যাদের কাছে ৩৬০ টা আ আ পোর্ট আছে, তারা একটা পোর্ট যেটার মধ্যে আ চায়নার সাথে তাদের ভূরাজনৈতিক প্রবলেম আছে বা আ আ সমস্যা আছে। অর্থনৈতিক আ আ একটা দ্বন্দ্ব চলতেছে, হ্যাঁ? সেই জায়গায় তারা কিন্তু আ চায়নাকে আ চায়নার কোনো একটা কোম্পানিকে সেই পোর্টটা যেই পোর্টটা নিয়ে তাদের সমস্যা আছে সেই পোর্টটা কিন্তু দেয়নি। হ্যাঁ, অন্য কয়েকটা পোর্ট তারা দিচ্ছে বিদেশি কোম্পানিকে দিচ্ছে চালানোর জন্য। কিন্তু যেগুলো আসলে দেশের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত, সেটা তো আমেরিকাও কাউকে দিল না, কাউকে দেয়নি। আপনি বলতেছেন যে এই মালয়েশিয়াতে ৭ টা পোর্ট আছে। তার মধ্যে তারা নিজস্ব যেগুলো জাতীয় রাজনীতির জাতীয় অ আ সম্পদের সাথে সম্পৃক্ত, তারা এগুলো তো কাউকে শেয়ার করেনি। তারা ওগুলো পরিচালনার জন্য কাউকে দেয় না। ৩ টা পোর্ট বা ৩ টা টার্মিনাল এরকম কিছু দিছে। ভিয়েতনামে ২৯ টা পোর্ট আছে। তো এই ২৯ টা পোর্টের মধ্য থেকে তারা মাত্র ১২ টা পোর্ট বা ১২ টা পোর্টের কিছু অংশ আংশিকভাবে পরিচালনা করার জন্য দিয়েছে। সম্পূর্ণটা দেয়নি। কোন লিজ ভিত্তিক কোন কিছু তারা কাউকে দেয়নি। লিজ করে কাউকে দেয়। তো আমাদের এখানে তো আমরা দেখতেছি কি আমাদের এখানে অলরেডি পতেঙ্গা টার্মিনালটা লিজ দিয়ে দিছে আ আ সৌদি আরবের একটা কোম্পানিকে। এবং সেটা কি? সেটা দিছে হচ্ছে আ আব আ পাবলিক প্রাইভেট আ আ যে আইন আছে সেই আইনের অ্যাক্টের মাধ্যমে। তো এটাও তো অ ঠিক হয় নাই। আবার এইটা যে ঠিক হয় নাই, এটা এখন এসে কিন্তু সবাই স্বীকার করতেছে। যে ওদেরকে এইভাবে এটা দেওয়া ঠিক হয়নি। হ্যাঁ? তাহলে এভাবে লিজ দেওয়া ঠিক হয় নাই। আবার দেখা যাচ্ছে হলো আপনি প্রাইভেটাইজেশন এর কথা প্রাইভেটাইজেশন করতেছেন। এই যে ইয়েকে নিউমোরিং টার্মিনালটাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দিলেন। প্রাইভেট সেক্টরে যে এই টার্মিনালটাকে অলরেডি দেওয়া হয়ে গেছে। তো সেই বিষয়গুলো কিন্তু ও এটা নতুন না। কন্টেইনার হ্যান্ডলিং এর বিষয়টা একসময় স্টিভিডোরটা করত। তো সেটাও বেসরকারি ছিল। একই কথা। কন্টেইনার হ্যান্ডলিং তো আর বন্দর দিয়ে দেয়া, টার্মিনাল দিয়ে দেওয়া। এখন আপনি বিদেশি কোম্পানিকে আনলে আপনি তো প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এ এর মাধ্যমে দিতে পারবেন না। দিতে না পারলে তো তাকে লিজ দিতে হবে। তখন আপনি যখন লিজ দেবেন, হ্যাঁ? তখন তো এটা আর আমাদের আন্ডারে কিছুই থাকবে না। এটা হয় না। তো আমাদের যে বিষয়গুলা এগুলো হচ্ছে কি? এগুলো আমরা যেকোনো একটা ছোট্ট একটা প্রজেক্ট বা প্রোগ্রাম করতে গেলে, যেকোনো একটা প্রজেক্ট করতে গেলে, যেকোনো একটা আমি একটা ব্যবসা করি। আমরা কি করি? আমরা সেই ব্যবসাটার জন্য আগে একটা feasibility স্টাডি করি।
আমরা চিন্তা করি যে হ্যাঁ, এটা আসলে কতটা লাভজনক হবে, কতটা ক্ষতিজনক। এটার মানে লাভ কি হবে, ক্ষতি কি হবে, এটার ভবিষ্যৎ কি হবে, এটা থেকে আমি ইনকাম করতে পারবো কিনা, এটা আমার জন্য লাভজনক হবে নাকি লস হবে, এটা কতটুকু মানুষকে এখানে উপকার করতে পারবে, এটা জাতীয় স্বার্থের সাথে বিঘ্নিত হবে কিনা। এই ধরনের কোনো স্টাডি, কোনো ফিজিবিলিটি কিছুই করলেন না, কিছুই আমাদেরকে জানালেন না। আপনারা শুধু বললেন এটা সক্ষম না এবং এটা আ আ অন্য অন্য পোর্টের চেয়ে একটু দুর্বল। তাই আপনি দিয়ে দিতে চাচ্ছেন বা তাই আপনি এটাকে পরিচালনা করতে দিচ্ছেন। আপনি দেখেন এই পোর্টটা, নিউরিং পোর্টটা আ সবচেয়ে বেশি সফল বাংলাদেশের সবগুলো টার্মিনালের চাইতেও। এবং তাদের ওখানে গ্যান্ট্রি থেকে শুরু করে তাদের অপারেটর থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের দ্বারা পরিচালিত এবং আমরা ওখান থেকে যে আয়টা করি, হ্যাঁ? আমরা $৪৭ করে যে আয়টা প্রতি কন্টেইনারের জন্য আমরা যে আয়গুলা করতেছি, আমাদের ওখানে ড্যামারেজ শুট যেগুলো হয় অর্থাৎ যেগুলো বন্দরে কোনো কন্টেইনারের জন্য ডিলে হয়, এগুলো যদি ড্যামারেজ যেগুলো পাই সেগুলো আমরা পাচ্ছি। এখন আপনি যদি একটা বিদেশি কোম্পানিকে $২৭ কিংবা $২২ দিয়ে দেন, হ্যাঁ? ঠিক আছে আমাদের লস হবে। আপনি $৪৭ কোথায়, কোথায় $২৭। আমি কোথায় এই যে ওরা বলতেছে হচ্ছে এখানে যদি ডিলে হয় বা কোনো একটা আ আ মানে কম্পেনসেশন দিতে হয় কোনো একটা কোম্পানি যদি সেটাও তারা পাবে। এটা বাংলাদেশ পাবে না। তো এখন আমাদের কথা হচ্ছে এগুলো আসলে আমরা তো বলতেছি বিভিন্ন জায়গা থেকে শোনা কথা। আমরা চাইতেছি যে সরকার আমাদের কাছে এই চুক্তিগুলো উন্মোচন করে সবার সম্মুখে জনসম্মুখে এটা দেখা যে এই শর্তে আমরা চুক্তি করতেছি। কি শর্তে কিভাবে আপনারা কি পরিচালনা করার জন্য দিচ্ছেন আমরা সেটা দেখতে চাই। আমাদেরকে দেখান। আপনারা আমাদেরকে দেখান যে আপনারা feasibility study করছেন কিনা। আপনারা এটার লাভ ক্ষতি কি হবে না হবে এগুলো বিশেষজ্ঞ টিম দিয়ে এগুলো আপনারা করছেন কিনা, এগুলোর কোনো রিপোর্ট আপনাদের কাছে আছে কিনা আমাদেরকে দেখান। আমরা এগুলো দেখতে চাই। এবং এইটা তো এখন আরো দেখা উচিত। কারণ আপনি তো অলরেডি বেসরকারিকরণ করছেন। আপনি বেসরকারি খাতে একটা কোম্পানিকে দিয়ে দেখছেন কেমন করতেছে। বাংলাদেশের একটা কোম্পানিকে দিছেন, আবার একটা বিদেশি কোম্পানিকে দিছেন। আপনারা জানেন না প্রত্যেক কন্টেইনার টার্মিনাল তার সক্ষমতার 18-20% এর বেশি কাজ করতে পারে না। আচ্ছা, তাহলে ওটা তো বিদেশি কোম্পানি। সৌদি আরবের কোম্পানি, ওরা অনেক বেশি ক্ষমতাশীল এবং ওদের সক্ষমতা আছে, ওদের টাকা পয়সাও আছে। ওরা এটাকে চাইলে উন্নত করতে পারে। তো সেটা তো ওরা করতেছে না। বা সেটার জন্য তো ওদের বেশি উদ্যোগও নাই। তাহলে আপনি বেসরকারিকরণ করলেন, আপনি বিদেশীদেরকে একটা পোর্ট দিলেন। সেই পোর্টটা যে পোর্টটা বিদেশীদেরকে দিলেন সেটা শতভাগ আ আ আ সক্ষমতা অর্জন করল না। আবার যেটা বাঙালি একটা অপারেটরকে দিলেন, তারা কিন্তু আবার শতভাগের চাইতেও বেশি আ আ সক্ষমতা অর্জন করল। তাহলে আ আপনার উচিত ছিল চিন্তা করা বা আগে এগুলা নিয়ে স্টাডি করা যে আসলে কেন এই বিষয়গুলো কেন হচ্ছে? কেন একটা বিদেশি কোম্পানি এসে এখানে এটা কিছু করতে পারতেছে না? তাহলে আরেকটা বিদেশি কোম্পানিকে নিয়ে আপনি এই রিস্ক কেন নিবেন? কেন নিচ্ছেন? আপনার এই স্টাডি গুলো কোথায়? আপনি বলতেছেন যে আপনি এখানে কন্টেইনার টার্মিনালের আপনি সময় কমাবেন। মানে কন্টেইনার হ্যান্ডলিং এর সময় কমাবেন। আপনি তাড়াহুড়ো করে করে আপনি আ এই এই শিপগুলোকে তাড়াতাড়ি বিদায় করতে পারবেন। এখন ৭-৮ দিন সময় লাগে তখন আপনি ২-৩ দিন সময়ের মধ্যে পার করে দেবেন। এটা করবেন বিদেশি অপারেটর এনে। আচ্ছা আনলেন। আপনি উন্নত সব প্রযুক্তি দিলেন। আপনি অটোমেশন করলেন। এখনো যদি অটোমেশন আছে, এখনো ১৫ টা না ১৮ টা মনে হয় ইয়ে আছে গ্যান্ট্রি ক্রেন আছে এবং এর চেয়ে বেশি ক্রেন কিন্তু আর ওখানে সেটআপ ও করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে হলো আপনি আসলে কি উন্নতি করতে চান? কি উন্নতি ওখানে করবেন? আর কি উন্নতি ওখানে করা যাবে সেটা আমাদের সুস্পষ্ট স্পষ্ট করে জানিয়ে দেন যে আমরা এই কাজটা করব। আমরা এত বছর ব্যাপী এই কাজগুলো ১ম বছর এটা করব, ২য় বছর এটা করব, এরপরে এটা করব। এইভাবে আমরা এটাকে একটু উন্নয়নের পরিকল্পনা করতেছি। সেটা দেখান, সেটা তো আপনারা দেখাচ্ছেন না। আপনারা কি চুক্তি করতেছেন সেটা আমাদের কাছে উন্মোচন করতেছেন না। আপনি দেখেন আজকের এই যে ডিলে গুলো আপনি এই এনবিআর যে কর্মকর্তারা যে এখন কলম আ অফ রাখলো। ওরা যে একটা ধর্মঘট করতেছে, হ্যাঁ? তাদেরকে যে দুটো ব্রাঞ্চ করে দিছে। সেজন্য ওরা কর্মবিরতি পালন করতেছে বা কলম বিরতি পালন করতেছে। এটার জন্য গত ১১ দিনে ৪৩,০০০ কন্টেইনার জট খেয়েছে। তো এটা কি হ্যান্ডলিং এর দোষ নাকি আমার শুল্কায়নের প্রবলেম? শুল্কায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে সমস্যা আছে। আপনি দেখেন বিশ্বের কোনো ইয়েতে পোর্টে আ আ পোর্টের মধ্যে মাল ডেলিভারি হয় না। মালামাল ডেলিভারি হয় না। আমাদের এখানে পোর্টের ভিতরে মালামাল ডেলিভারি হয়। কেন? আপনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর গুলা কোথায়? কেন আপনারা এই প্রসিডিউর গুলো করতেছেন না? আপনারা প্রসিডিউর ঠিক করেন। আপনারা এখানকার যে
আশেপাশের যে প্রবলেমস এর কারণে আমরা ওখানে কন্টেইনার জট লেগে যায়, সেগুলো ঠিক করেন। আপনি কন্টেইনার নিতে গেলে একটা আ আ ট্রেন নাই। ট্রেন যেটা যায় সেটা মাত্র মানে খুব ধীরে, ধীরে যায়। আমাদের এখানকার ট্রেনগুলো যে ২০-২৫ টা ৫০ টা ইয়ে নিয়ে আ আ আ ইয়ে নিয়ে চলে। এই যে কন্টেইনার নিয়ে যেতে পারে ঢাকায়। তো এই যে আশেপাশের যে অবস্থান, আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা ঠিক নাই। আমাদের এখানে আ আ মানে কন্টেইনার গুলো রেখে দেওয়ার পরে ওগুলাকে পোর্টটাকে খালি করে দেওয়ার ব্যবস্থা ঠিক নাই। অথচ আপনারা বলতেছেন এটাকে আপনারা উন্নয়ন করবেন অন্য আরেকটা কোম্পানিকে শুধু ইয়ের ভেতরে এই পোর্টের ভেতরের ব্যবস্থাপনাটাকে ঠিক করার মাধ্যমে। তো ঠিক আছে, আমাদেরকে স্পেসিফিক্যালি বলেন, পোর্টের ভিতর এখনকার ব্যবস্থাপনার কি, কি সমস্যা? ওরা আসলে সেই সমস্যাগুলোর উত্তরণ করবে কিনা? আমাদের এখানে পোর্টের মধ্যে মালামাল ডেলিভারি হয়। ওরা আসলে কি সেটা বন্ধ করবেন? পোর্টের ভিতর মালামাল ডেলিভারি হয়। পোর্টের ভিতর এই কন্টেইনার রেখে আমাদের ব্যবসায়ীরা কেনা-বেচা করে। পোর্টের ভিতর কন্টেইনার রেখে দিয়ে। এটা বন্ধ করতে পারবেন? কন্টেইনার জটটা লাগতেছে কি জন্য? আপনার শুল্কায়নের দেরি হচ্ছে, কন্টেইনার জট লেগে যাচ্ছে। এটা কি আ আ দ্রুত করতে পারবেন বিদেশীদেরকে এনে? এটা কি বন্দরের ব্যাপার নাকি রাষ্ট্রীয় ব্যাপার? রাষ্ট্রীয় এই বিষয়গুলো মানে এই পোর্টকে আরেকটু গতিশীল করতে হলে পোর্টের সাথে সংযুক্ত আশেপাশের সব কার্যক্রমগুলোকে নিয়ে আপনারা ভাবেন। সেগুলোকে কিভাবে অ্যাডভান্স করা যায় সেটা চিন্তা করেন আগে। তারপর আপনি পোর্টটাকে বাড়ান। এখন একটা সক্ষম পোর্ট, এখন আমার থেকে যেটা বাড়তি আয় আমরা করতে পারতেছি, সেটাকে আপনি আ আ লসের দিকে নিয়ে যাওয়াটা জন্য ক্ষতিকর হবে। এইটা আরেকটা বিষয় আছে, একটু শেষ করি। সেটা হচ্ছে যে এই পোর্টের সাথে আমরা মনে করতেছি এখন শুধুমাত্র ও পোর্ট দেয়া বা পোর্ট লাভ ক্ষতির বিষয়ে জড়িত নয়। এই পোর্টের সাথে এখন যুক্ত হয়ে গেছে আপনার করিডোর, রাখাইন করিডোর যুক্ত হয়ে গেছে। এখানে সিইপিজেড এর মধ্যে আপনারা অস্ত্রের কারখানা করতে চাচ্ছেন। আপনারা স্টারলিংক এর মাধ্যমে বাইপাস করে ইন্টারনেটের ব্যবস্থা করছেন। যাতে করে যেকোনো আমেরিকান কোনো গ্রুপ এসে এখানে সরাসরি তারা যেকোনো জায়গায় যোগাযোগ করতে পারে। বাংলাদেশের পাইপলাইন কিংবা বাংলাদেশের নেটওয়ার্ককে বাইপাস করে আপনারা সেগুলো করে দিচ্ছেন। তাহলে এই সবকিছু একটা যুদ্ধ পরিস্থিতির পরিকল্পনা বলে আমরা মনে করতেছি। সেই কারণে আমরা এই মুহূর্তে বন্দরটাকেও বেসরকারি পর্যায়ে কিংবা ডিপি ওয়ার্ল্ড কিংবা আ আমেরিকান কোনো গ্রুপের হাতে দেওয়াটাকে আমাদের জন্য রিস্কি মনে করতেছি। বা আমরা আ আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত করতে পারে বলে আমরা মনে করতেছি। কারণ আমাদের তো সংবেদনশীল না, আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা জানতে পারি যে পতেঙ্গা টার্মিনাল দেওয়ার পরে আমাদের অনেক কর্মচারীরা হচ্ছে চাকরি হারাইছে। এবং এই নিউমেরিক কন্টেইনার টার্মিনাল দেওয়ার পরেও নাকি আমরা জানতে পারছি যে নাকি ৬-৭ হাজার কর্মচারী নাকি চাকরি হারাবে। এটা কতটুকু বাস্তবতা বা সত্য? না, এইটা আসলে সঠিক না। কারণ হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এই যে নিমোনিং টার্মিনালি যারা এই এখন যারা চালাচ্ছে সাইট পাওয়ার টেক, ওরা কিন্তু ওরা কিন্তু এই বাংলাদেশের যারা ওখানে আ কাজ করে তাদের বাংলাদেশের যারা আ কর্মকর্তা-কর্মচারী তাদেরকে দিয়ে ওটা চালাচ্ছে। এবং তারা ওই জায়গাতেই এক্সপার্ট হয়ে গেছে সবাই এখন। যে যেখানে কাজ করে, ওই জায়গাতেই তারা কিন্তু এক্সপার্ট হয়ে গেছে। এর মাঝখানে হঠাৎ করে এই সাইড পাওয়ার থেকে একবার চাইছিল যে ঠিক আছে আমাদের বাংলাদেশী কোনো আ আ কর্মচারী লাগবে না, বাংলাদেশী কোনো লেবার লাগবে না, আমরা বাইরে থেকে আনবো। ওরা করছিল কি পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকে কিছু কর্মচারী এবং কিছু আ লেবার নিয়ে আসছিল। কিন্তু দেখা গেছে কি তাদের মানে কাজের দক্ষতা আমাদের যারা এখানে তৈরি হয়েছে তাদের চেয়ে অনেক কম। বাধ্য হয়ে কিন্তু তারা বিদেশীদেরকে ওখান থেকে বিদায় করে দিয়ে আবার বাঙালিদেরকে রাখা। কিন্তু আল্টিমেটলি এরা বিদেশীরা আসলেও এই দক্ষ এই জনবলটাকে ওরা আসলে অল্প টাকায় পাচ্ছে বাংলাদেশী জন। ওরা হাতছাড়া করবে না। ওরা বরং এদেরকে রাখবে। এটা সমস্যা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আ এই চুক্তিটা নাকি হচ্ছে ২২ বছরের চুক্তি এবং ৳২২০ কোটি জামানত চুক্তি সাপেক্ষে। এবং এটাও বলা হচ্ছে চুক্তি যদি কোন প্রকারে যদি বাতিল হয় সেক্ষেত্রে নাকি জামানত টাকাটা বা ফেরত নিয়ে নিবে ওই দুবাই ভিত্তিক কোম্পানিটা। ওটার কতটুকু যৌক্তিকতা বা না, এখন আসলে আমরা তো আমাদের কাছে তো আ এটা একটা গোপনীয় চুক্তি হিসেবেই মনে হচ্ছে। কারণ এই চুক্তিটা তো আমাদের কাছে ওপেন হয় না। আমরা জানি না অ্যাকচুয়ালি কি হচ্ছে। তবে যতটুকু পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে, হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ২২ বছর ব্যাপী একটা চুক্তি হবে। সেখানে আবার ৳২২০ কোটি আ জামানত থাকবে। এটা অনেকটা আ ব আমরা ঘর ভাড়া নিলে যেরকম জামানত দেই।
হ্যাঁ, আগে বের হয়ে গেলে আমাকে টাকা ফেরত দিয়ে দিত। তবে এখানে একটা শর্ত আছে যে ২২ বছর যদি ওরা এখানে কাজ করতে পারে, ২২ বছর পর ওই টাকাটা জামানতের টাকাটা আমাদের হয়ে যেত। তো ২২ বছরের ১ দিন আগেও যদি আমরা তাদেরকে বের করে দেই, বের হয়ে যাওয়ার সম্ভাবনা খুব একটা কঠিন কিছু নেই। এখানে রাজনৈতিক পরিস্থিতি আছে, এখানে রাজনৈতিক পালাবদল আছে, এখানে এইটা আছে, ওইটা আছে। যেকোনো মুহূর্তে দেখা যাবে ওদের এটা চুক্তি বাতিল হয়ে যাচ্ছে। ওরা চলে যাচ্ছে। এরপর ৳২২২ কোটি নিয়ে চলে যাবে। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এগুলা আমরা ধর্তব্যের মধ্যে ৳২২২ কোটি বন্দরের জন্য কোন টাকাই এটা আমরা মনে করি। তো এইটার লোভে আমাকে ডিপি ওয়ার্ল্ডকে ভাড়া দিতে হবে বা আ পরিচালনা করার জন্য দিতে হবে। নো নিড। ৳২২২ কোটি কোন টাকাই না বন্দরের জন্য। এটা হচ্ছে অল্প টাকা। আ এসব আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। লে আসলে এই ক্রান্তিকাল সময়ে পদাতিক দর্শকদের জন্য আপনি যদি কিছু সংক্ষেপে ১ মিনিটে কিছু বলেন বা কি এখন আমরা তো আসলে একটা আ আ আ বৈষম্যহীন সমাজের জন্য বা বৈষম্যহীন রাষ্ট্রের জন্য কিন্তু এই ২৪ এর গণঅভ্যুত্থান কিংবা এটা করছি। এছাড়া তো আমরা আ আ সবাই নিজেকে নিজে জিজ্ঞেস করি যে আসলে আমরা আ আ কি চেয়েছিলাম? আমরা তো চেয়েছিলাম যে যাতে কোনো বৈষম্য না থাকে। আমাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। আমরা যেন বৈষম্যের শিকার না। তো সেই সেইটা আমরা পাচ্ছিলাম না। সেই বৈষম্যটা হচ্ছিল এবং ফ্যাসিস্ট গভর্নমেন্ট সেগুলাকে পাত্তা দিচ্ছিল না। আমরা যে বলতেছিলাম, আমাদেরকে কথা বলতে দিচ্ছিল না, আমাদেরকে হ্যারাস করতেছিল। গুম, খুন, হত্যা বিভিন্ন রকম আ আ প্রেশারাইজ করে আমাদের নিজেদের মতো করে নিজেরাই যা খুশি করে যাচ্ছিল। তো এই যে ফ্যাসিস্ট অবস্থান এবং সেই জায়গাগুলো থেকে মানুষ মুক্তি চাইছে তো। মুক্তি চেয়ে তারা কিন্তু চাইছে হচ্ছে একটা আ বৈষম্যহীন একটা রাষ্ট্র, বৈষম্যহীন একটা সমাজ। তো সেইটা তো এখন যা আমরা দেখতেছি, আমরা অবশ্য এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকেও আমরা তো অনেক কিছু আকাঙ্ক্ষাও করতে পারিনি। আমরা সবকিছু চাইতেও পারি না। আমরা বলতেও পারি না। যে হ্যাঁ, আপনি আমাদেরকে সবকিছু দিতে হবে। আপনি আমাদেরকে বৈষম্যের জবাব দিতে হবে। আপনি আমাদেরকে খাওয়া বড়া দিতে হবে সবকিছু। এটা আমরা তার কাছে চাই না। আমরা চাই শুধু এই ৩ টা কাজ করুক। এক হচ্ছে আমাদের নির্বাচনী বিষয়ে আ সংস্কারগুলো করে দিক। একটা এই যারা হত্যাকাণ্ড হয়েছে এই ২৪ এ আ আ আ এই আন্দোলনে সেই হত্যাকাণ্ডের বিচার হোক। বিচারের কাজটা বা প্রক্রিয়াটা শুরু হোক। আমরা যেন বুঝতে পারি যে হ্যাঁ, প্রক্রিয়াটা ঠিকভাবে হচ্ছে। কোন ভুয়া কিছু হচ্ছে না। এরপর হচ্ছে আমাদের আ আ আ ইয়ের এই আ নির্বাচন দুরি। একটা নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং আ এটাকে আ আ যা কিছু বিধি-বিধান নির্বাচন সংক্রান্ত এগুলোকে আপনারা সংস্কার করেন। সংস্কার করতে হবে এমনভাবে যাতে একজন মানুষ নির্বিঘ্নে নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং একজন মানুষ কোনো রকম কোনো ফ্যাক্টর ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তার যেন ও আ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কারো উপর ডিপেন্ড করতে না হয়। কোনো কিছুর উপর ডিপেন্ড করতে না। তাহলে আ আ আপনাদের কাজটাকে সফল হবে বলে আমরা মনে করি। কিন্তু আপনারা কন্ট্রোভার্সির মধ্যে চলে যাচ্ছেন। এখন সেখানে রাজনৈতিক দলের আ জন্য কাজ করছেন। একটা নতুন রাজনৈতিক দল করে ফেলছেন। তারপরে উম এ একই রকমভাবে যেই আপনাদের উপদেষ্টার অনেকের মধ্যে দেখা যাচ্ছে হলো ও ইয়ের এই আ দুর্নীতি আসছে। আ দুর্নীতির প্রশ্ন আসছে। এখন এগুলো তো বিচারাধীন ব্যাপার। আমরা তো এগুলো আসতেছে, দেখা যাচ্ছে। তারপর একই রকমভাবে কিছু, কিছু জায়গায় আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকরা নিগৃহীত হচ্ছে। আমাদের ছাত্রদের দাবিগুলোকে আপনারা আ আ পাশ কাটাচ্ছেন। আপনারা তাদেরকে লাঠিপেটা করতেছেন। শ্রমিকদের দাবি নিয়ে যাচ্ছে, সেগুলোকে লাঠিপেটা করতেছেন। তো সেগুলো আসলে আ মানে কিভাবে সমাধানের জায়গায় আসা যায়, তো সেগুলো ওর চিন্তাভাবনা গুলো আপনাদের থেকে আসা দরকার ছিল। এগুলো ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যেমন আপনারা আমরা সাধারণ মানুষের কাছে এখনো পর্যন্ত এনসিপি বলেন আর আ আ মানে এনসিপি রিলেটেড আরো কিছু রাজনৈতিক দল, হ্যাঁ? এদেরকে আমরা গভর্নমেন্টের দল মনে করতেছি। সরকারের দল মনে করতেছি। হ্যাঁ, এই জিনিসটাকে আপনারা এখনো ভাঙাইতে পারেন নাই। এই ইন্টারিম। এখনো মানুষের মনের মধ্য থেকে এইটাকে ভাঙতে পারেন নাই যে, এরা আমাদের দল না, এরা আলাদা। এরা নিজেদের দল, নিজেদের ইয়ে। আমরা আলাদা। আমরা সবার জন্য নিরপেক্ষ এইভাবে। তো এইটা যতক্ষণ আপনারা এস্টাবলিশ করতে না পারবেন, ততক্ষণ আসলে বাংলাদেশের জন্য অ এই ইন্টারিম গভর্নমেন্ট কতটা ভালো ফলাফল বয়ে আনবে কিনা আমাদের সন্দেহ আছে এবং এটার সুযোগে আ নতুন নব্য কোনো ফ্যাসিবাদ আবার জেগে উঠে কিনা আমরা ভয় পাচ্ছি।
ধন্যবাদ আলী ভাই আপনাকে আমাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারছে। এবং আমি পদাতিক দর্শকদের বলব আমরা প্রতিটা বিষয়ে আমরা প্রতি সপ্তাহে একবার করে আমরা একজন অতিথিকে আনবো। বাংলাদেশের প্রতিটা ইস্যুতে আমরা বসবার চেষ্টা করব সামনের দিকে। তো আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়ে আপনারা আ শুনে এবং জানাবেন, মন্তব্য করবেন এবং কেমন লাগলো এবং পরবর্তী কি বিষয় নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে আপনারা জানাবেন আমাদের। ধন্যবাদ সবাইকে।